সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে বাংলা সম্ভারের পক্ষ থেকে জানাই স্বাগত। প্রতিনিয়ত বাংলা সম্ভার বাংলা ভাষা, সাহিত্য, ব্যাকরণ এবং বাংলা শিক্ষাকে সহজ সরল করার লক্ষ্যে নিয়মিত কাজ করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় বাংলা সম্ভারের আয়োজন সাহিত্য কথন, যেখানে বিভিন্ন শ্রেণীর বাংলা প্রথম পত্রের সাহিত্য অংশের গদ্য ও কবিতা নিয়ে সংক্ষেপে আমরা সহজভাবে আলোচনা করে ব্যাখ্যা দিয়ে থাকি। আজকে আমাদের আলোচনার বিষয় বাংলা সাহিত্যের মধ্যযুগের বিখ্যাত কবি শাহ মোহাম্মদ শগীর রচিত ইউসুফ জুলেখা কাব্যগ্রন্থ থেকে নেওয়া নবম-দশম শ্রেণীর বন্দনা কবিতাটি। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কখনো ভেবে দেখেছেন এমন একজন প্রাচীন কবির কথা, যার লেখা কৃতজ্ঞতার বাণী শত শত বছর পরেও আমাদের নাড়া দিয়ে যায়? চলুন আজ আমরা সেই কবির কথাই শুনব। চলুন শুরুতেই একটা প্রশ্ন করা যাক, কারণ এর উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আমাদের আজকের আলোচনার আসল ঐতিহাসিক গুরুত্ব। তাহলে আর দেরি কেন? চলুন সরাসরি চলে যাই বাংলা সাহিত্যের সেই পথিকৃৎ কবির পরিচয়। জি, নামটা হলো শাহ মোহাম্মদ শগীর, আর সময়টা আজ থেকে প্রায় ৬০০ বছর আগে। ভাবা যায় সেই সময়ে তিনি বাংলা ভাষায় কাব্য রচনা করে একটা নতুন দিগন্ত খুলে দিয়েছিলেন। শুধু কবি বা তার কবিতা জানলেই তো হবে না, তাই না? তাকে ভালো করে বুঝতে হলে তার সময়টাকেও বুঝতে হয়। তো চলুন দেখা যাক কোন সময়ে বসে তিনি তার অমর কাব্য রচনা করেছিলেন। এই যে টাইমলাইনটা দেখা যাচ্ছে, এখানে একটা ব্যাপার খুব সুন্দর করে বোঝানো হয়েছে। কবি শগীরের জীবনকালটা কিন্তু সরাসরি সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালের সাথে জড়িত। আর এই সংযোগটাই খুব গুরুত্বপূর্ণ, কারণ এটাই আমাদের বলে দেবে যে কোন ধরনের পরিবেশ বা পৃষ্ঠপোষকতা তিনি পেয়েছিলেন। তার সবচেয়ে বড় কাজ হল ইউসুফ জুলেখা। আর যেমনটা বললাম, তিনি সুলতানি আমলের কবি, তাই ধারণা করা হয় তিনি রাজসভার কাছাকাছি কেউ ছিলেন, হয়তো পৃষ্ঠপোষকতাও পেতেন। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কোনটা জানেন? ভাষাবিদরা তার লেখায় এমন কিছু শব্দ খুঁজে পেয়েছেন যা থেকে মনে হয় তিনি হয়তো চট্টগ্রাম অঞ্চলের মানুষ ছিলেন। ওই সময়ের একটা সাংস্কৃতিক কেন্দ্র ছিল কিন্তু চট্টগ্রাম। তো আমরা কবির একটা মোটামুটি ছবি পেলাম। ধরতে পারি তিনি চট্টগ্রামের সুলতানি দরবারের সাথেও হয়তো সম্পর্ক ছিল। কিন্তু তিনি কি নিয়ে লিখতেন, তার চিন্তাভাবনা, তার মূল্যবোধ কেমন ছিল, এই সব বুঝতে হলে চলুন তার মহাকাব্যের একটা বিশেষ অংশ বন্দনা, সেটা নিয়ে একটু কথা বলি। বন্দনা শব্দটার অর্থ হচ্ছে স্তুতি বা প্রশংসা। মধ্যযুগের কাব্যে এটা একটা রীতিই ছিল। মূল কাহিনী শুরু করার আগে সৃষ্টিকর্তা, পীর পয়গম্বর এবং গুরুজনদের প্রশংসা করা হতো। এটা ছাড়া যেন কাব্যটাই সম্পূর্ণ হতো না। তো আজ আমরা সেই বন্দনার ওই অংশটুকুই দেখব যেখানে গুরুজনদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? এই তিনটি স্তম্ভ, পিতামাতা, শিক্ষক আর সমাজ, যারা আমাদের গড়ে তোলে, তাদের প্রতি সম্মান। চলুন এবার কাব্যের আরও গভীরে ঢোকা যাক। এবার তাহলে সরাসরি চলে যাই কবিতার পংক্তিগুলোতে। দেখি কবি কিভাবে তার শ্রদ্ধা আর ভালোবাসা ফুটিয়ে তুলেছেন। দেখুন, শুরুটাই কত সুন্দর। কবি প্রথমেই প্রণাম জানাচ্ছেন পিতামাতাকে। বলছেন, যাদের দয়ায় এই পৃথিবীতে আসা, তাদেরইকে তার দ্বিতীয় প্রণাম। শ্রদ্ধার কি অসাধারণ এক প্রকাশ। এবার এই লাইনগুলো একটু খেয়াল করুন। কত সাধারণ একটা দৃশ্য, কিন্তু ভাবনাটা কত গভীর। কবি বলছেন, মা তাকে মাটিতে রাখতেন না, কারণ যদি পিঁপড়া কামড় দেয়। বুকে কোলে জড়িয়ে রাখতেন। একটা শিশুর প্রতি মায়ের যে সতর্কতা, তার কি একটা জীবন্ত ছবি, তাই না? এই দুটো লাইনে একজন মায়ের নিঃস্বার্থ ভালোবাসার পুরো ছবিটাই যেন চলে আসে। তিনি যে শুধু বড় বিপদ থেকে বাঁচাচ্ছেন তা না, একদম ছোট্ট পিঁপড়ের ভয় থেকেও আগলে রাখছেন। এই ভালোবাসার গভীরতাটা কোথায়, সেটা এখানে স্পষ্ট। মায়ের পর এবার আসছে বাবার কথা, আর এটাও কিন্তু কম গভীর না। কবি বলছেন, বাবা নিজে না খেয়ে সন্তানকে খাওয়ান, নিজে ভালো কাপড় না পরে সন্তানকে পরান, আর এমনভাবেই দুঃখে কষ্টে বছরের পর বছর কেটে যায়। বাবার ভালোবাসাটা অনেক সময় মায়ের মতো এত প্রকাশ্য হয় না, ঠিক না, কিন্তু তার ত্যাগটা হয় নীরবে আর অনেক গভীর। এই লাইনগুলো হলো সেই নীরব আত্মত্যাগের একটা শক্তিশালী প্রমাণ। পিতামাতার পর কবি এবার এমন একজনের কথা বলছেন যাকে তিনি বাবার চেয়েও বড় আসন দিচ্ছেন। কে তিনি? তিনি হচ্ছেন ওস্তাদ বা শিক্ষক। আর কি বলছেন দেখুন, শিক্ষক নাকি তাকে দোসর জনম বা দ্বিতীয় জন্ম দিয়েছেন।
এই দ্বিতীয় জন্মের ধারণাটা কিন্তু আসলেই অসাধারণ। ভেবে দেখুন, পিতামাতা আমাদের দেহটা দেন, রক্তমাংসের শরীর, কিন্তু শিক্ষক দেন জ্ঞান, যা আমাদের ভেতরটাকে আলোকিত করে। এই জ্ঞানের মাধ্যমেই আমাদের নৈতিক আর বৌদ্ধিক জন্ম হয়, আমরা পরিপূর্ণ মানুষ হয়ে উঠি। তো আমরা কবিতার লাইন বাই লাইন দেখলাম। এবার চলুন একটু পেছনে সরে এসে পুরো ব্যাপারটা সার্বজনীন বার্তাটা ধরার চেষ্টা করি। তাহলে পুরো বিষয়টাকে যদি আমরা একটা ফ্রেমে ফেলি, কি পাব? প্রথমত, পিতামাতার প্রতি কৃতজ্ঞতা। দ্বিতীয়ত, শিক্ষকের প্রতি অগাধ শ্রদ্ধা। আর তৃতীয়ত, নিজের সফলতার জন্য সবার কাছে বিনয়ী থাকা। এই তিনটেই মূল শিক্ষা। শেষ পর্যন্ত কবির বার্তা কিন্তু খুবই পরিষ্কার। তিনি যেন বলতে চাইছেন, এই গুণগুলো ছাড়া মানুষের পরিচয়টাই অসম্পূর্ণ। শ্রদ্ধা আর কৃতজ্ঞতা, এই দুটোই হলো মনুষ্যত্বের মূল ভিত্তি। আমাদের চ্যানেলের ভিডিও ও আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ।